কৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক মাসে হামলায় নিহত 260। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা সিরিয়ার। তেল আবিব দামেস্ক সম্পর্কে অগ্রগতির ইঙ্গিত প্রেসিডেন্ট আল শারার। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। অবরুদ্ধ গাজাতেও চলছে দখলদার বাহিনীর হামলা। এর মধ্যেই তেল আবিবের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর এক মাসে নিহত হয়েছেন অন্তত 260 ফিলিস্তিনি, আহত আরও 632 জন। মসজিদের দেয়ালে স্প্রে দিয়ে লেখা হয়েছে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী নানা স্লোগান। আগুন দিয়ে পোড়ানো হয়েছে ভেতরের অংশ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্র। এমনকি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অতর্কিত হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অবস্থিত সালফিত এলাকার কাছে দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলিরা। ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বাড়ার মধ্যেই আগুন দেয়ার এই ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। এ ঘটনাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, জর্ডান, জার্মান, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। এদিকে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত এক মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এর মধ্যেই দুর্নীতি মামলায় ক্ষমা করে দিতে চিঠি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া। প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানান, এর মধ্যেই তার দেশ থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহর নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। এছাড়া সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জানান, ওয়াশিংটন ও দামেস্ক এক হয়ে ইরান, হিজবুল্লাহ, আইএস ও হামাসের অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংস করে দেবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট। আসাদ পরবর্তী সিরিয়ার শাসনভারের দায়িত্ব নেয়ার পরেই একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। প্রায় 8 দশক পর সিরীয় কোনো প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে গেলেন। শারার এই পুরো সফরেই ছিল চমকপ্রদ সব বার্তা। সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দামেস্ক থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ শেষে তিনি জানান, সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিতে প্রস্তুত। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানান, দামেস্ক এখন আইএস, ইরান, হামাস ও হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তিনি জানান, চূড়ান্ত চুক্তির জন্য ইসরায়েলকে দখলকৃত এলাকা ছাড়তেই হবে। তিনি আরও জানান, এই অবস্থানে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক শক্তি দামেস্ককে সমর্থন দিচ্ছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন আহমেদ আল শারা। তিনি জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চায় সিরিয়া। তবে মস্কোতে অবস্থানরত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনতে তারা অঙ্গীকারবদ্ধ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামলা পাল্টা হামলার মাত্রা আরও বাড়িয়েছে রাশিয়া ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার দখলকৃত জাপোরিজিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এদিকে কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
এ বিষয়ে যত দেরি হবে কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে ফ্রন্টলাইনের সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান তিনি। সৈন্যদের সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। জেলেনস্কির এই সফরের মধ্যেই রাশিয়ার দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমনকি ইউক্রেনের আরও ভেতরে অগ্রসর হওয়ার পাশাপাশি দিনিপোপেট্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খার্কিভের একটি এলাকা দখলের দাবি করেছে দেশটি। আগে হোক অথবা পরে একসময় কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত বেশি দেরি হবে কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি। এদিকে ইউক্রেন শান্তি আলোচনায় রাজি নয় অভিযোগ উঠলেও কিয়েভের দাবি মস্কোর যুদ্ধ শেষ করার শর্তগুলো আত্মসমর্পণের সমান, যা দেশটির পক্ষে মেনে নেওয়া অসম্ভব। যদিও রাশিয়া এখনও শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনের সহায়তার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার বিষয়টি উঠে আসে। কিয়েভকে সহায়তার এই পরিকল্পনা সবচেয়ে ভালো ও বাস্তবসম্মত বিকল্প উপায় বলে মন্তব্য করেছেন ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোসে। যদিও জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের ঝুঁকি মোকাবিলায় যৌথ ঐক্যের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পথে বিজেপি ও নীতিশ কুমারের দল জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে গতবারের চেয়েও আসনের দিক দিয়ে পিছিয়ে আছে কংগ্রেস ও আরজেডি জোট। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় শুরু হয় ভোট গণনা। দিন বাড়ার সাথে সাথে বিজয় উৎসব শুরু করে গেরুয়া শিবির। চলতি মাসেই রাজ্যটিতে 2 দফায় ভোট হয়, প্রায় 67% ভোট পড়ে। বিহার বিধানসভার মোট আসন 243টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 122 আসন। ভোট গণনার প্রাথমিক ফলাফলে এনডিএ জোট এগিয়ে থাকা আসন সংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গেছে।